বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি আইসিডিএস মেনে ফোর্থ পেপারে 100 নম্বরের পাটিগণিতের যে সিলেবাস আছে, মূলত তার লক্ষ্যে আজ আমরা পাটিগণিতের অঙ্ক পরীক্ষায় কিভাবে করা উচিত তা শিখব। যারা ডেসক্রিপটিভ ইংলিশ ও বাংলার প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই প্রশ্ন ডাব্লিউবিপি এসআই মেন ও মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। এই সিরিজের এটা 19 নম্বর পার্ট। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, এ ম্যানুফ্যাকচারার মেক্স 800 আর্টিকেলস অ্যাট এ কস্ট অফ রুপিস 1.50 পার আর্টিকেল। He fixes the selling price such that if only 600 articles are sold, he would make a profit of 30% on his outlay. However, he sold 620 articles at this price. Find his actual profit percent of the total outlay, assuming that the unsold articles are useless. কি বলল প্রশ্নটা? একজন ম্যানুফ্যাকচারার 800টা বস্তু তৈরি করলো, প্রতিটা বস্তু 1.50 টাকা করে। সে 600টা বস্তু, 800টার মধ্যে 600টার দাম, 600টার বিক্রয় মূল্য এমনভাবে ফিক্সড করলো যাতে করে তার মোটের উপর মানে 800টা আর্টিকেল 1.50 টাকা হিসেবে মোট যত টাকা খরচ হয়েছে তার উপরে 30% প্রফিট হয়। However, he sold 620 articles at this price. সে 600টার বদলে এই দামে 620টা আর্টিকেল বিক্রি করলো। তার অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ কত? মনে করো যে বাকি যে বস্তুগুলো আছে সেগুলো ইউজলেস। বাকি বস্তু কোনগুলো? সে 800টার মধ্যে 620টা বস্তু বেচেছে, বাকি যেগুলো থাকলো 800 থেকে 620 বাদ দিয়ে সেই বাকি বস্তুগুলো ইউজলেস অর্থাৎ অব্যবহারযোগ্য, এটাকে মনে করে নাও। প্রশ্ন বোঝা গেছে? দেখো এখানে 800টা বস্তু ম্যানুফ্যাকচার যখন তৈরি করছে তখন তার টোটাল কস্ট কত আসছে, তার টোটাল খরচ কত আসছে সেটা আগে বার করো। এখানে বলেছে যে প্রতিটা বস্তু 1.50 টাকা হিসেবে তার খরচ হয়েছে। অর্থাৎ আমি যদি বলি যে প্রতিটি 1.50 টাকা হিসাবে 800টি বস্তুর ক্রয় মূল্য, কত হবে? একটা 1 টাকা 50 পয়সা করে, 800 পিস বস্তু আছে, তাহলে ক্রয় মূল্য 1200 টাকা। বোঝা গেছে? এবারে কি হচ্ছে, এখানে বলেছে যে সে মোটের উপর 30% প্রফিট করতে চায়। মোটের উপর 30% মানে কি? আমার 1200 টাকা খরচ হয়েছে, আমি কিনেছি 1200 টাকায়, আমি 30% প্রফিট করব এই 1200 টাকার উপরে। তাহলে মোটের উপর 30% লাভে বিক্রয় মূল্য কত হবে? বারোশো টাকা ক্রয় মূল্য, 30% লাভ মানে 130 উপরে 100 নিচে, এগুলো তোমরা জানো। 30% প্রফিট মানে একটা ফিগার 100 হয় আর একটা ফিগার 130 হয়। যেহেতু প্রফিট তাই ওপর 30 চাপালাম। এবারে যেহেতু প্রফিট হচ্ছে তাই এদের মধ্যে বড় ফিগারটা উপরে বসে, ছোট ফিগারটা নিচে বসে। তাহলে এটাকে আমি গুণ করলে পাবো 1560 টাকা। অর্থাৎ 1200 টাকায় কিনে আমি 1560 টাকায় বিক্রি করব। কিন্তু কোনগুলো? সে 600টা আর্টিকেল এই দামে মানে কি 600টা আর্টিকেল 1560 টাকা বিক্রি করতে চাইছে। বোঝা গেছে? হি ফিক্সেস দ্য সেলিং প্রাইস সাচ দ্যাট ইফ অনলি 600 আর্টিকেলস আর সোল্ড। 800-র মধ্যে যদি 600টা বস্তু বিক্রি করা হয় তার মোটের ওপর 30% লাভ হয়ে যাবে। বোঝা গেছে? 800টার মধ্যে 600টার দাম এমন করে ফিক্সড করলো যাতে করে তার মোটের উপর 30% লাভ হয়, মানে ওই 600টা বস্তু 1560 টাকায় যদি বিক্রি করে দেয় তার 30% কিন্তু ওভারঅল প্রফিট হচ্ছে। অর্থাৎ এই 600টা বস্তুর দাম এমন করে ফিক্সড করা হয়েছে যাতে 600টা বস্তুর বিক্রয় মূল্য 1560 টাকা হয়, সেটাই প্রশ্নে বলল। তাহলে আমি বলতে পারি প্রশ্নানুসারে 600টি বস্তুর
বিক্রয় মূল্য সমান 1560 টাকা। এইভাবেই 600টা বস্তুর দাম ফিক্সড করেছে যাতে করে তার ওভারঅল 1560 টাকা লাভ হয় এই 600টা বস্তু বিক্রি করে। তাহলে একটি বস্তুর বিক্রয় মূল্য কত হবে? 1560/600, ঠিক। কিন্তু সে হি সোল্ড 620 আর্টিকেলস অ্যাট দিস প্রাইস, এই দামে সে 600টার বদলে 620টা বস্তু বিক্রি করেছে। আমি দেখতে পাচ্ছি এই দামে একটি বস্তুর বিক্রয় মূল্য এটা, কিন্তু সে অরিজিনালি বিক্রি করেছে 620টা বস্তু। তাহলে 620টা বস্তুর বিক্রয় মূল্য কত হবে? 1560 গুণিত 620/600, দুটো শূন্য এখান থেকে কাটো, 6 দুগুণে 12 আর 6 6 36, 26কে 62 দিয়ে গুণ করলে 1612 টাকা। তাহলে মোট 800টা বস্তুর মধ্যে সে 620টা বস্তু বিক্রি করলো 1612 টাকা দিয়ে। বলেছে বাকি বস্তুগুলো আনসোল্ড আর্টিকেলস আর ইউজলেস, সেগুলো অব্যবহারযোগ্য, অর্থাৎ তুমি ফেলে দাও। তাহলে আমি বলতে পারি যেহেতু বাকি বস্তুগুলি অব্যবহারযোগ্য, তাহলে তার মোটের উপর লাভ দেখো 620টা বস্তু 1612 টাকায় বিক্রি করেছে, আর কোনো বস্তু সে বিক্রি করবে না, তার কারণ হচ্ছে বাকি বস্তুগুলো অব্যবহারযোগ্য। তাহলে আমি 1200 টাকায় কিনেছি 800টা বস্তু বা তৈরি করেছি, আর 1612 টাকায় আমি বিক্রি করলাম, তাহলে আমার লাভ কত? 1612 টাকায় বিক্রি করেছি, 1200 টাকায় তৈরি করেছি, তাহলে 412 টাকা কিন্তু আমার মোটের উপর লাভ হলো। বলেছে অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে প্রফিট পার্সেন্টেজ অর্থাৎ লাভের হার কত চেয়েছে। আমরা তাহলে বার করতে পারবো লাভের হার কত। লাভ কার উপরে হয়? লাভ হয় সবসময় ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য বা ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে 1200 টাকা, এতে লাভ হয়েছে 412 টাকা, তাহলে 100 টাকায় কত? এটাই হবে তার লাভের প্রকৃত হার। বোঝা গেছে? এখানে অ্যাকচুয়াল প্রফিট, লাভের প্রকৃত হার লিখতে পারো। বোঝা গেছে? তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, 412কে 12 দিয়ে ভাগ করতে হবে, 412কে 12 দিয়ে যখন ভাগ করবো 4 দিয়ে কেটে নাও, এটা আসছে 103, 103কে 3 দিয়ে ভাগ করলে 34.33%, এটা হবে এই প্রশ্নের উত্তর। খেয়াল রেখো 620টা বস্তু বিক্রি করার পর বাকি বস্তুগুলো কিন্তু ব্যবহারযোগ্য নয়, তাই ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ 620 বস্তুই আমি বিক্রি করতে পেরেছি, যার দাম হচ্ছে 1612 টাকা। তাহলে 1200 টাকায় কিনে আমার 1612 টাকায় বিক্রি করলে 412 টাকা প্রফিট হচ্ছে, তাহলে প্রফিটের হার 34.33%। এই প্রশ্নটা তোমাদেরই মধ্যে একজন আমাকে পাঠিয়েছিলে, তার প্রশ্ন অনুযায়ী আমি প্রথম প্রশ্নে এটাকে সলভ করে দিলাম। দুয়ের প্রশ্নে বলেছে 9 men went to a market, 8 of them spent ₹3000 each and the 9th spent ₹2000 more than the average expenditure of all the 9. Find the total money spent by them. 9জন ব্যক্তি মার্কেটে গেল, তাদের মধ্যে 8 জন প্রত্যেকে 3000 টাকা করে খরচ করলো, এবং নবম যিনি আছেন তিনি যা গড় খরচ হয়েছে 9 জনের তার তুলনায় 2000 টাকা বেশি খরচ করলেন। 9 জনের মোট খরচের পরিমাণ কত টাকা? দেখো 9 জনে তো কিছু খরচ করেছে, একটা গড় খরচ আছে। কেন? 8 জন ব্যক্তি 3000 টাকা করে খরচ করেছে, আর নবম ব্যক্তি যা গড় খরচ হয়েছে তার তুলনায় 2000 টাকা বেশি খরচ করেছে। তাহলে আমি যদি এখানে ধরে নিই যে 9 জন ব্যক্তির গড় খরচ x টাকা, তাহলে আমি বলতে পারবো 9 জন ব্যক্তির মোট খরচ 9x টাকা। প্রত্যেকে যদি x টাকা করে খরচ করে 9 জন 9x টাকা খরচ করেছে, এবং এটাই কিন্তু চেয়েছে ফাইন্ড দ্য টোটাল মানি স্পেন্ড বাই দেম, তারা সকলে মিলে কত টাকা খরচ করেছে, অর্থাৎ 9x, এইটা হবে তোমার উত্তর। x এর ভ্যালুটা তাহলে বার করতে হবে। বোঝা গেছে?
এবারে দেখো বলেছে প্রথম 8 জন। কেন আমি প্রথম 8 জন বলেছি? কেন এখানে 9th অর্থাৎ নবম জনের কথা বলা আছে। তাহলে প্রথম 8 জন, তারপরে নবম জন আসে, তাই বলতে পারবে যে প্রথম 9 জন। প্রথম 8 জন ব্যক্তি মোট খরচ করেছে 3000 টাকা করে, প্রত্যেকে খরচ করছে, দেখছো। তাহলে 8 জন মিলে 24,000 টাকা খরচ করেছে প্রথম 8 জন। নবম ব্যক্তি কত খরচ করেছে? বলেছে যা অ্যাভারেজ, যেটা আমি ধরেছিলাম এক্স, তার তুলনায় 2000 টাকা বেশি খরচ করেছে এই নবম ব্যক্তি। যা গড় তার তুলনায় 2000 টাকা বেশি খরচ করেছে নবম ব্যক্তি। তাহলে এই প্রথম 8 জন খরচ করলো 24,000 টাকা, নবম ব্যক্তি খরচ করলো এটা। তাহলে এই কন্ডিশানে এই 9 জন ব্যক্তি কত খরচ করবে? 8 জন খরচ করেছে এইটা, আর নবম ব্যক্তি খরচ করেছে এইটা, অর্থাৎ এইটা প্লাস এইটা, এই টোটাল টাকাটা 9 জন ব্যক্তি খরচ করেছে এখানে যে কন্ডিশান দিয়েছিল সেই কন্ডিশানে। তাহলে আমি এখানে বলতে পারবো 9 জন ব্যক্তি মোট খরচ করে 8 জন খরচ করেছে 24,000, প্লাস নবম ব্যক্তি খরচ করেছে এক্স প্লাস 2000 সমান 26,000 প্লাস এক্স টাকা। বোঝা গেছে? কিন্তু আমি এখানে দেখলাম যে 9 জন ব্যক্তি খরচ করেছে মোট 9x টাকা। আবার এখানে বলছি 9 জন ব্যক্তি খরচ করেছে এই টাকাটা। যেহেতু খরচটা ফিক্সড, তাহলে এই খরচ 9 জন যে খরচ এখানে করেছে 9 জন সেই খরচ এখানেও করতে পারবে, অর্থাৎ তাদেরকে করতে হবে এই টাকাটাই খরচ। তাহলে আমি বলবো এইখানকার 9 জনের খরচ আর এখানকার 9 জনের খরচ একই। বোঝা গেছে? তাহলে 9x-এর দিকে এক্সটাকে নিয়ে চলে এসো, আমি এই দিকে করছি, তোমরা নিচে নিচে করবে। 9x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 26,000 বা 8x সমান 26,000। অতএব এক্সের ভ্যালু 26,000কে 8 দিয়ে ভাগ, 26,000কে যদি 8 দিয়ে ভাগ করি 3,250। বুঝে গেছে? এটা এক্সের ভ্যালু এলো। এটা চাইনি, চেয়েছিল 9 জনের মোট খরচ কত। আমি বলেছিলাম 9 জনের মোট খরচ হচ্ছে 9x টাকা। অতএব 9 জনের মোট খরচ সমান 9 ইন্টু এক্সের ভ্যালু 3,250, এটাকে গুণ করলে আসবে 29,250 টাকা। পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের লক্ষ্যে এবং বর্তমান পরিস্থিতিতে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের যে বইয়ের যে অভাব আছে সেটা পূরণ করার লক্ষ্যে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের ওপর একটা ইবুক তৈরি করেছি। পিএসসির বিভিন্ন পরীক্ষা, WBCS মেন, মিসলেনিয়াস মেন, ক্লার্কশিপ মেন ইত্যাদি পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো থেকে আমি কালেক্ট করে 250টা প্রশ্নের একটা ইবুক তৈরি করেছি, যার মধ্যে 200টা প্রশ্নের সম্পূর্ণ সমাধান ঠিক যেভাবে এখন করছি সেইভাবেই করে দেওয়া আছে। প্রশ্ন ইংরেজিতে আছে ঠিক যেভাবে পরীক্ষায় আসে, এবং তার সমাধান সম্পূর্ণ বাংলায় করে দেওয়া আছে। এই বই WBPSI মেন এবং মিসলেনিয়াস মেনের জন্য সমানভাবে উপকারী। এছাড়াও 550টা প্রশ্নের এরিথমেটিক ইবুক একটা তৈরি করেছিলাম, যেটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, যেগুলো আপ টু ডেট প্রশ্ন নিয়ে সেখানে বইটা তৈরি করা হয়েছে। এই বই দুটোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রয়োজন মনে করলে লিঙ্কে ভিজিট করতে পারো। পরের প্রশ্নে বলেছে when a certain number is divided by 2 to 3 the remainder is 79, but when that number is divided by 179 the quotient is 315, find the remainder। কি বলেছে? কোনো একটা সংখ্যাকে যদি 223 দিয়ে ভাগ করো, মনে করো 223 দিয়ে
একটা সংখ্যাকে ভাগ করছো, এই সংখ্যাটাকে ভাগ করছো, ভাগ করলে ভাগশেষ থাকে 79, ভাগফল কত আমার জানা নেই। আবার এই সংখ্যাটাকে, যেটা আমি 4 চৌকো বক্সের মধ্যে বসিয়েছি, এই সংখ্যাটাকে যদি 179 দিয়ে ভাগ করা হয় তবে ভাগফল হয় 315, ভাগশেষের কথা বলা নেই। এটাই চেয়েছে ফাইন্ড দ্য রিমাইন্ডার, অর্থাৎ এক্ষেত্রে ভাগশেষ কত হবে প্রশ্ন সেটা। প্রশ্ন বোঝা গেছে? কোনো একটা সংখ্যাকে 223 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 79, সেই সংখ্যাটাকে 179 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 315, ভাগশেষ বলা নেই, বলেছে ফাইন্ড দ্য রিমাইন্ডার, ভাগশেষটা কত। দেখো আমরা কি জানি, এইটা দিয়ে গুণ করে এটা যদি যোগ করি তাহলে এইটা পাওয়া যাবে, ঠিক? অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ, এটা আমাদের জানা আছে। তাহলে আমি এরকম বলতে পারি যে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে 179কে 315 দিয়ে গুণ করতে হবে, গুণ করার পর কিছু একটা যোগ করলে উত্তর আসবে। তাহলে উত্তর কি আসবে? 179কে 315 দিয়ে গুণ করব, গুণ করার পর কিছু একটা যোগ করব, সেটা জানা নেই। এই কত যোগ করব সেটাই কিন্তু প্রশ্ন। তাহলে এই স্ট্রাকচারটাকে আমাকে কিন্তু আনতে হবে। খেয়াল রেখো, 179কে 315 দিয়ে গুণ করব, গুণ করে এটা যোগ করলে তবে এইটা আসে, আমাকে এইটার মানটা নির্ণয় করতে হবে। আমি কি বললাম? 179কে 315 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, 179কে আমি যদি 315 দিয়ে গুণ করি কত আসে একবার চেক করো। 179কে 315 দিয়ে গুণ করো, গুণ করলে 56,385 আসে। আমি বলছি না যে এটাকে এটা দিয়ে গুণ করলেই এইটা আসবে, কেন এই দুটো গুণ করার পর এটা যোগ করতে হবে। আমি যদি এই 56,385কে এই 223 দিয়ে ভাগ করি, খেয়াল রেখো 56,385কে আমি এই 223 দিয়ে ভাগ করছি, কি অবস্থায় আসে দেখা যাক। 223 দিয়ে 56,385কে ভাগ করছি, 2 দিয়ে হলে 446, 6 আর 7 এইটা 101, 8 আসছে, 5 দিয়ে করলে 1115, এখান থেকে 63, 5 নামছে, এখান থেকে 2 দিয়ে গেলে 446, এখানে আসছে 189। তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি যে 56,385 এইটা কি করে এসছে, এটার সঙ্গে এইটা গুণ করব, গুণ করে যদি 189 যোগ করি তাহলে 56,385 আসে, তাই তো? আমি এখানে এটা লিখব, কি লিখছি? 223কে 252 দিয়ে গুণ করলে যা হবে তার সঙ্গে যদি আমি 189 যোগ করি তাহলে 56,385 আসে। কিন্তু 56,385 আবার 179কে 315 দিয়ে গুণ করলেও আসে। তাহলে আমি লিখতে পারি এটার মান হচ্ছে 56,385। আবার আমি এটাকেই লিখতে পারি 179 গুণিতক 315 লিখতে পারি, কেন এটা মানেও 56,385 আর এটা মানেও 56,385 বলা যায়। এবার খেয়াল রেখো, আমাকে এই স্ট্রাকচার নিয়ে আসতে হবে। 179 গুণিতক 315 এটা আছে, প্লাস কিছু একটা, যেটাই হবে উত্তর। আমি যদি এই 189টা এই দিকে নিয়ে আসি তাহলে -189 আসবে, কিন্তু আমাকে প্লাস কিছু একটা আনতে হবে, তাই আমি এই সংখ্যাটাকে এই দিকে আনতে পারবো না। বোঝা গেছে? তাহলে আমি কি করতে পারি? আমি এটাকে করতে পারি, এই 189 যেটা প্লাস আছে এটাকে মাইনাসে কোনোভাবে কনভার্ট করতে চাই। 189টাকে যদি আমি কোনোভাবে এখানে মাইনাসে কনভার্ট করতে পারি তাহলে এই মাইনাসটা সমান চিহ্নের ওইদিকে গেলে প্লাস হবে, প্লাস হলে আমার নির্দিষ্ট উত্তর চলে আসবে। কিন্তু খেয়াল রেখো, এখানে একটা জিনিস তোমার জানতে হবে, 223-এর সঙ্গে কিছু একটা গুণ করে 79 যোগ করলেও কিন্তু এই সংখ্যাটা আসতে হবে, যেই সংখ্যাটাকে এইখানে আমি বসাবো। তাহলে দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে 179কে 315 দিয়ে গুণ করে কিছু একটা যোগ থাকতে হবে সমান চিহ্নের ডান দিকে, আর বাম দিকে 223-এর সঙ্গে কিছু একটা গুণ করতে হবে, করে 79 যোগ করতে হবে। কেন? এইটার সঙ্গে এইটা গুণ করে এইটা গুণ করলে এই 4 চৌকো বক্সটা আসবে, এই 4 চৌকো বক্সকে আবার 179 দিয়ে ভাগ করলে এই স্ট্রাকচারটা আসবে।
বোঝা গেছে? তাহলে আমি ওই স্ট্রাকচার তৈরি করার জন্য এরকম লিখতে পারি 223 গুণিত 252 প্লাস এখানে 223 আছে, আমি 223 থেকে 34 যদি বাদ দিই তাহলে 189 আসে। দেখো খেয়াল করে, 223 থেকে 34 বাদ দিলে 189। এবার প্রশ্ন হবে 223 থেকে কিছু বাদ না দিয়ে আমি কেন 252 থেকে বাদ দিলাম না? তার কারণ হচ্ছে আমি 223 দিয়ে ভাগ করছি, যেটা দিয়ে ভাগ করছি আমি আবার সেইটাকেই এখানে লিখব, এইখানে 252কে লিখব না। বোঝা গেছে? আমি এই দুটো ফিগারের মধ্যে একটা ফিগার থেকে কিছু একটা মাইনাস করে 189টাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, কিন্তু কোনটা এখানে লিখব? এখানে লিখব সেইটাই যেটা দিয়ে ভাগ করছিলাম এইখানে, তাই 223 লিখেছি। দেখতে পাচ্ছি 223 থেকে 34 বাদ দিলে 189 হয়, বা 223 থেকে 189 বাদ দিলে 34, তুমি এটাও লিখতে পারতে। বোঝা গেছে? তাহলে এই দিককার স্ট্রাকচার যেরকম ছিল আমি সেরকমই লিখলাম। এইগুলো থেকে আমি যদি 223টা কমন নিই তাহলে এইখানে পড়ে থাকে 252 প্লাস 1 মাইনাস 34 বলা যায়, লিখলাম। এবারে দেখো এইটা হচ্ছে 223 গুণিত 253, এই মাইনাস 34টা যদি আমি এই দিকে নিই তাহলে আসবে 189 গুণিত 315 প্লাস 34। এই স্ট্রাকচারটা আমার আনার কথা ছিল 189 গুণিত 315 প্লাস কিছু একটা, 189 গুণিত 315 প্লাস কিছু একটা, কিন্তু এই স্ট্রাকচারটা যদি এইটা তুমি ভেবে বসো তাহলে আমাকে দেখতে হবে যে এই স্ট্রাকচারটাও স্যাটিসফাই করলো কিনা। এখানে যে স্ট্রাকচার ছিল 223-এর সঙ্গে কিছু একটা গুণ করব, করে 79 যোগ করব, সেটা কিন্তু বাঁদিকে হয়নি। বাঁদিকে স্ট্রাকচার হচ্ছে এইটা, এখানে 223-এর সঙ্গে কিছু একটা গুণ আছে কিন্তু 79 অ্যাড নেই, তাই 79 আমাকে এখানে অ্যাড করতে হবে। তাহলে কি করে হবে? আমি এখানে 223-এর সঙ্গে 253 গুণ আছে, অর্থাৎ এইটার সঙ্গে এই গুণ, এই স্ট্রাকচার পেলাম, কিন্তু 79 যোগ ছিল, আমি এদিকে 79 যোগ করে দিলাম। সমান চিহ্নের বাম দিকে যদি 79 যোগ করি তাহলে সমান চিহ্নের ডান দিকেও আমি কিন্তু 79 যোগ করতে বাধ্য থাকব। তাহলে দেখো বাঁদিকে যে স্ট্রাকচারটা এলো সেটা হচ্ছে এই স্ট্রাকচার, 223-এর সঙ্গে এখানে 253 আমি যদি লিখি, 253 গুণ করে 79 যদি যোগ করি তাহলে চৌকো বক্সটা এলো। এই চৌকো বক্সটাই এখানে বসালাম, 189কে 315 দিয়ে গুণ করেছি, দেখো করেছি, করার পর কিছু একটা যোগ করব, সেটা কত? সেটা হচ্ছে 34 প্লাস 79। তাহলে স্ট্রাকচারটা বাম দিকের আর ডান দিকের স্ট্রাকচার মিলল। তাহলে আমি এখানে করব 223 গুণিত 253 প্লাস 79 সমান 189 ইন্টু 315 প্লাস 113। তাহলে কোনটা যোগ করতে হচ্ছে? স্টার মার্কস হচ্ছে 113। তাহলে নির্ণেয় ভাগশেষ, কেন তোমাকে চেয়েছিল ফাইন দ্য রিমাইন্ডার, 179কে 315 দিয়ে গুণ করে ভাগশেষ আসছে স্টার মার্কসটা, যেটা কিনা 113। তাহলে এখানে উত্তর হবে অতএব নির্ণেয় ভাগশেষ সমান 113, যেটা এইখানে বেরোলো। বোঝা গেছে? পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে ইন এ সার্টেন স্কুল 80% অফ দ্য স্টুডেন্টস পাসড ইন ইংলিশ, 75% পাসড ইন ম্যাথমেটিক্স, 18% ফেলড ইন বোথ দ্য সাবজেক্টস। ইফ 219 স্টুডেন্টস পাসড ইন বোথ দ্য সাবজেক্টস ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস। দেখো এইগুলো ভেন আঁকাটায় আগে এঁকে নেবে, তাহলে লিখতে সুবিধে হবে। দুটো সাবজেক্ট আছে, বোথ আছে, তাই আঁকাটা এরকম হবে। এই দুটো সাবজেক্টের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে বোথ। বলেছে 80% স্টুডেন্ট পাসড ইন ইংলিশ, এই দিকটা যদি ইংলিশ হয়, এখানে বলেছে 80% পাস করেছে, আমি এখানে পাস লিখছি। ম্যাথমেটিক্সে 75% পাস করেছে, আমি এখানে পাস লিখলাম। আর বোথ যেটা আছে এই মাঝখানের অংশটা, এখানে 18% ফেল করেছে। দেখো যখন এরকম কোশ্চেন আসবে, মাঝখানে যেটা আছে অর্থাৎ বোথ সাবজেক্ট যেটা আছে কী আছে? ফেল। এই সবগুলো সাবজেক্টকেই ফেলে কনভার্ট করো। মাঝখানে যদি ফেল থাকে তাহলে বাদবাকি দুটোকেও ফেলে কনভার্ট করো। মাঝখানের বোথ সাবজেক্ট যদি পাস থাকে তাহলে এই দুটো সাবজেক্টকে পাসে কনভার্ট করতে হবে। কিভাবে? দেখো 80%
পাস করেছে, আমি কিসে কনভার্ট করব? মাঝখানে আছে ফেল আছে, তাই পাসকে যদি ফেলে কনভার্ট করতে চাই 100 থেকে মাইনাস করে দেবো। 80% ইংলিশে পাস করেছে, তাহলে ইংলিশে ফেল করেছে কত? 100 থেকে 80 বাদ দিলে 20%। অঙ্কে 75% পাস করেছে, তাহলে আমি যদি ফেলে কনভার্ট করতে চাই তাহলে 100 থেকে 75 বাদ দিলে 25% ফেল হবে। তাহলে দেখো এইগুলো সব ফেলে কনভার্ট হলো। আগে এই পর্যন্ত আমি এখানে লিখব, আঁকাটা তোমার সুবিধের জন্য। আঁকাটা পরীক্ষায় আঁকতে হবে আমি বলছি না, কিন্তু আঁকাটা তোমার সুবিধের জন্য শুধুমাত্র, যাতে করে তুমি লিখতে পারো। এখানে দেখো টোটাল কি কাজটা করলাম আমি সেটা লিখব। ইংরাজিতে প্রথমে দিয়েছিল 80% ফেল করেছে, পাস করেছিল। সার্টেন স্কুল 80% অফ দ্য স্টুডেন্ট পাসড ইন ইংলিশ। 80% যদি ইংলিশে পাস করে তাহলে ইংলিশে ফেল কত করেছিল সেটা আমি দেখব। ইংরাজি বলতে এই টোটাল যে গোল্লাটা আছে এটাকে বলা হবে ইংরাজির ঘর। বোঝা গেছে? তাহলে আমি লিখব ইংরাজিতে ফেল করে। কেন? আমি ফেলে কনভার্ট করেছি। কি করলাম? 100 থেকে 80 পাস করেছিল, সেটাকে বাদ দিয়ে আমি বললাম 20% ইংরেজিতে ফেল করে। ইংরেজিতে মানে পুরো এই ঘরটা হচ্ছে ইংরেজির ঘর। একই রকমভাবে অঙ্কে ফেল করে কত? 100 থেকে পাস করেছিল কত? 75%। সেটাকে যদি বাদ দিই আমি বলবো অঙ্কে ফেল করেছে 25%। এবারে দেখো 20% ইংরেজিতে ফেল করেছে আর 25% ম্যাথমেটিক্সে ফেল করেছে। শুধু ইংরেজি মানে হচ্ছে এই জায়গাটা, ইংরেজি বলা মানে পুরো ঘরটা, আর শুধু ইংরেজি মানে এই ঘর, এইটুকুনি জায়গা হবে। তার কারণ হচ্ছে এই জায়গাটা বোথ সাবজেক্ট, মানে ইংরেজি আর অঙ্ক মিশে আছে। তাই শুধু ইংরেজিতে যখন আমি বলবো তখন এই টোটালটা থেকে আমি এই বোথ যেটা আছে সেটাকে মাইনাস করব। বোথের ফিগার হচ্ছে 18%। তাহলে আমি এখানে লিখব, এখানে লিখেছিলাম ইংরেজিতে ফেল করে, আমি এখন লিখব শুধু ইংরেজিতে ফেল করে। শুধু ইংরেজিতে ফেল করে কত? ইংরেজির ঘর হচ্ছে টোটালটা 20%, সেখান থেকে 18% বোথ ফেল করেছে। এটা যদি বাদ দিয়ে দিই তাহলে 2% শুধু ইংরেজিতে ফেল করেছে। একই রকমভাবে শুধু অঙ্কে ফেল করবে কতটুকু? অঙ্কের ঘর হচ্ছে টোটাল এইটা, এটা কত? 25%। সেখান থেকে বোথ যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এইটুকুনি হবে শুধু অঙ্কে ফেল। তাহলে শুধু অঙ্কে ফেল করেছে 7%। বোঝা গেছে? এবার শুধু অঙ্ক, শুধু ইংরাজি আর দুটো বিষয়ে ফেল করলো স্টুডেন্ট সংখ্যা কত হবে? শুধু ইংরেজিতে ফেল করেছে 2%, শুধু অঙ্কে ফেল করেছে 7%, আর উভয় বিষয়ে ফেল করেছে 18%। আমি চাইছি ফেল কতজন করলো, এক বিষয় বা উভয় বিষয়ে ফেল কতজন করলো। আমি তাহলে লিখব এক বিষয়, এক বিষয় মানে ইংরেজি অঙ্ক, বা উভয় বিষয়, উভয় বিষয় মানে এই জায়গাটা ফেল করে কত? এক বিষয় অর্থাৎ ইংরেজিতে 2%, অঙ্কে 7%, আর উভয় বিষয়ে 18%, অর্থাৎ টোটাল 27% ফেল করেছে। 27% যদি টোটাল ছাত্রছাত্রী ফেল করে তাহলে উভয় বিষয়ে পাস করেছে এরম ছাত্রছাত্রী কত হবে? একশো টোটাল স্টুডেন্ট, সেখান থেকে 27% ফেল করে গেছে, তাহলে বাকিটা পাস করেছে 73% পাস করেছে। বোঝা গেছে? 73% পাস করেছে মানে কি? এটা মানে হচ্ছে যে 73 জন যখন উভয় বিষয়ে পাস করে তখন ছাত্র সংখ্যা 100। তাই তো 73% বলে তাই বোঝে 73 জন পাস করলে ছাত্রছাত্রী 100 হতে হবে। তাহলে একজন যখন উভয় বিষয়ে পাস করে তখন ছাত্র সংখ্যা 100/73। কিন্তু এখানে উভয় বিষয়ে পাস করেছিল 219 জন ছাত্র। তাহলে 219 জন যখন উভয় বিষয়ে পাস করে তখন ছাত্র সংখ্যা কত, এটাই প্রশ্ন।
219/73। এটা যদি কাটি ছাত্র সংখ্যা হবে 300 জন। তাহলে বলেছিল মোট ছাত্র সংখ্যা কত, অতএব মোট ছাত্র সংখ্যা সমান 300 জন। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।